বরিশাল বোর্ড 2020 8 নম্বরে বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাত খণ্ডের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কয়ার। ইহাকে 120 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করার ফলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এত হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যে জিনিসটা করতে হবে যে ইস্পাতের পাটটির আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করার জন্য আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে গামা ইকুয়াল, ঠিক আছে, গামা ইকুয়াল তোমার হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে তোমার মানে হচ্ছে আয়তন প্রসারণ সহগ। কিন্তু আমার এখানে প্রশ্নে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। যদি আয়তন দেওয়া থাকতো, আয়তন যদি দেওয়া থাকতো তাহলে আমরা ডিরেক্ট করতাম, কিন্তু কথা হচ্ছে যে আমার এখানে আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন দেওয়া আছে, তোমার আয়তনের মানটা লাগবে আমার। তাহলে আয়তন মান বের করতে সোজাসুজি তো হবে না, তো এই জন্য কার মান দেওয়া আছে? মান দেওয়া আছে তোমার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল দিয়ে আমাদের কাজ করতে হবে। কী করতে হবে? ক্ষেত্রফল দিয়ে কাজ করতে হবে। তাহলে ক্ষেত্রফল দিয়ে যদি কাজ করা যায় তাহলে এখন কি, তাহলে বিটা ক্ষেত্র প্রসারণের সহগ বিটা ইকুয়াল A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 ইন্টু এইভাবে। ঠিক আছে, তাহলে বিটার মানটা বের করলাম। বিটার মান যদি বের হয় তাহলে বিটা এখন 3 আমরা জানি, আবার জানি কি 3 বিটা ইকুয়াল টু আলফা। এখান থেকে আমরা গামার মানটা বের করলাম, হয়ে গেছে। এবার বলছে উত্তপ্ত ইস্পাত খণ্ডটিকে অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে ফেলে দেওয়া হলো। ফেলে দিলে কি কি ঘটবে? ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমার এখানে উত্তপ্ত ইস্পাত খণ্ডটি অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে ফেলতে বলছে। তাহলে এখন তাহলে কোনটার তাপমাত্রা বেশি? এখানে হচ্ছে তোমার বলছে ইহাকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করার ফলে, তাহলে 120 ডিগ্রি তার মানে কি অ্যালুমিনিয়ামের যে অংশটা আছে ওইটা হচ্ছে কী হবে? তাপটা বর্জন করবে, আর পানিটা যে আছে এটা কি তাপটা গ্রহণ করবে। তাহলে সেই অনুসারে এই যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ইস্পাত খণ্ডটিকে অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে ফেলে দিলে মিশ্রণটি একটি তাপীয় সাম্যাবস্থায় আসবে। মানে সাম্যাবস্থা জিনিসটা হচ্ছে সমান সমানভাবে আসবে, মানে এই তোমার ইস্পাতটা আস্তে আস্তে কী হয়ে যাবে, ওর যে তাপ ছিল 120 থেকে 110-এ আসবে, তারপর আস্তে 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 একটা নির্দিষ্ট একটা তাপমাত্রায় আসবে। এর পরবর্তীতে তোমার হচ্ছে আবার এই যে তোমার হচ্ছে পানি আছে, এই পানিটা আবার কী করবে, পানিটা ওই যে তাপটা বর্জন করছে ওই তাপটা গ্রহণ করতে করতে এ আবার 40 থেকে 50, 50 থেকে 60 ডিগ্রি, 60 ডিগ্রি 70 ডিগ্রি এমন একটা তাপমাত্রা সে যাবে। ঠিক আছে, তাহলে কি আদান প্রদান ঘটবে। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস পৌঁছার আগ পর্যন্ত ইস্পাত খণ্ডটি তাপ বর্জন করবে। কী করবে? তাপ বর্জন করবে। আচ্ছা, ইস্পাতটা তাপ বর্জন করবে জানি, এবং আমরা জানি হচ্ছে অ্যালুমিনিয়াম কী বলে পানিটা কী করবে? তাপ গ্রহণ করবে। তো ওই অনুসারে এখানে ধরে তোমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণ দিয়ে মানে এই যে অ্যাশ হচ্ছে তোমার কি ইস্পাত, যেহেতু তোমার বর্জন করবে এটাকে এক পাশে রাখলাম, এবং তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের যে পাত্রটা এবং হচ্ছে তোমার পানি ওয়াটার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা তাপ গ্রহণের দিকে রাখলাম। তাহলে রাখার ফলে এটা হচ্ছে সমীকরণে দাঁড় করে দিছে, শেষ, আর এখানে কিছু নেই। আচ্ছা, এইবার সেমভাবে 9 নম্বরটাও এই যে 8 নম্বরে যেটা ছিল 9 নম্বরটাও সেম, একদম একই পদ্ধতি, এখানে ভিন্ন কিছু নেই। ঠিক আছে, ওইটা যেটা বুঝালাম একটু আগে ওইটা এটা একদম সমান। আচ্ছা, তো এবার বলছে যে উদ্দীপকের বরফের টুকরোটির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলছে। তো বরফের টুকরোর তাপমাত্রা -5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে তোমার ফারেনহাইট স্কেলে করতে বলছে। তো ফারেনহাইট স্কেলে করতে গেলে আমাদের সূত্র এটা ফেলবা, এটা ফেলার পর তোমার হচ্ছে TF এর মানটা শুধু বের করে রাখবা। ঠিক আছে, এখানে কী করছো করুক, তুমি ক্যালকুলেশন করে TF এর মানটা হচ্ছে বের করবা, বের করলে তোমার হচ্ছে এখানে এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর উদ্দীপকের বি বস্তুটিকে এ পাত্রে তরলে ছেড়ে দিলে শেষ কী অবস্থা হবে? জিনিসটা হচ্ছে এরকম যে এখানে যে অংশটা আছে, এই যে বরফটা আছে, এই বরফটা তাহলে এই বরফটা এই পানির মধ্যে যদি ছাড়ে দাও তাহলে এখন কি করবে, বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তাহলে গলার পরে কি এর কি 120 গ্রাম আছে, তাহলে এই 120 গ্রাম ও কি হবে, কমে আসবে। মানে কি তরলটা এটা বরফটা আস্তে আস্তে গলতে শুরু করে, মানে কি এর থেকে পানিটা চলে যাবে, চলে গেলে এটা
এর যে ভরটা এটা কমে যাবে, কতটুকু ভর কমবে ওইটা বের করতে বলছে। এখন যে পানিটা এখানে পড়বে, মানে এটা যদি এখানে এখানে যদি ফেলে দিই, তাহলে এটা কি এখানে বরফটা গলতে শুরু করবে না? তো বরফটা যদি হচ্ছে গলতে শুরু করে, তাহলে এইখানে হচ্ছে পানি আবার যোগ হবে। তাহলে 120 গ্রাম পানি, 250 গ্রাম পানি আছে, 250 গ্রাম পানির মধ্যে আবার কতটুকু যোগ হইলো ওইটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের হচ্ছে দুই জায়গায় আমাদের ভরগুলা যোগ করতে হবে, ভরকে বের করতে হবে। তাহলে এখন আমরা হচ্ছে আগে বের করব যে কতটুকু পানি, মানে কতটুকু তোমার হচ্ছে তাপ শক্তি অবশিষ্ট রইলো, এটা আগে বের করতে হবে। তাহলে এখন আমরা বের করতেছি। দেখো তাহলে হচ্ছে কি, পানি কর্তৃক বর্জিত তাপ, পানি কর্তৃক বর্জিত তাপ কেন পানিটা বর্জন করবে? কারণ এখানে 10 ডিগ্রি সেলসিয়াস আছে। কত ডিগ্রি সেলসিয়াস? 10 ডিগ্রি সেলসিয়াস। এই যে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা বেশি আছে, বেশি থাকলে কী করবে? বর্জন করবে। তাহলে এখন বর্জিত তাপ এম এস কি? ডেল থিটা। তাহলে এখন এটা বের করছে, এম এর মান দেওয়া আছে এখানে তোমার কত? 0.25, এস এর মান হচ্ছে তোমার কত? 4200, এবং কি, এবং হচ্ছে এই যে থিটা 2 মানে হচ্ছে কত? 10 ডিগ্রি, থিটা 2 মাইনাস থিটা 1, ঠিক আছে। জিরো থেকে তোমার কত? 10 বের করছে, করে এটা বের করছে। এরপর গৃহীত তাপ, বরফ কী ছিল? -5 ডিগ্রি, মানে কম ছিল। যেহেতু কম ছিল সেহেতু হচ্ছে কী করবে? এ হচ্ছে তোমার তাপটা গ্রহণ করবে। তাপ গ্রহণ করলে এই সূত্র পড়লো। এখন আমরা কি করব? অবশিষ্ট তাপ বের করব। তাহলে অবশিষ্ট কতটুকু তাপ থাকলো? তাহলে এখানে আমরা যদি হচ্ছে তোমার ওই কিউ ওয়ান থেকে যদি আমরা হচ্ছে কিউ টু যদি বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে আমাদের এটাই মানে হচ্ছে অবশিষ্ট থাকতেছে। এখন অবশিষ্ট যে থাকলো, এখন বের করতে হবে যে আমাদের কতটুকু গলছে, বরফ গলছে কতটুকু, মানে কত পরিমাণ বরফটা গলছে। বরফের গলনটা বের করলেই আমরা দুইটা জিনিসে বের করতে পারবো। যতটুকু গলবে ওই জিনিসটা হচ্ছে 120 থেকে মাইনাস করে দিব, আর এখানে 250 থেকে কী করবো? যোগ করে দিব। তাহলে এখন কতটুকু গলছে ওইটা আমাদের বের করতে হবে। তাহলে বের করতে গেলে অবশিষ্ট তাপ থেকে আমাদের হচ্ছে ভর বের করতে হবে, মানে কতটুকু গলছে, কত পরিমাণ মানে আর কি গলছে আর কি বরফটা, ওইটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি কিউ ইকুয়াল এম এল, ঠিক আছে, এটা উল্টোভাবে লিখছে আর কি, কিউ ইকুয়াল এম এল। তাহলে এখান থেকে এম বের করছে, এম ইকুয়াল কত? কিউ বাই এল। তাহলে অবশিষ্ট যে মানটা ছিল 9240, ওটা এখানে বসাই দিছে, আর এল এর মান এখানে সুপ্ত তাপ দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, এই মানটা এখানে বসাই দিছে। এখন কি মিশ্রণের, তাহলে এইটা কত হইলো? কতটুকু গলছে? 27.5 গ্রাম গলছে। তাহলে গলছে মানে কি? 120 থেকে কমাই দিব, 120 থেকে বলছে যে মিশ্রণের তাপমাত্রা, বরফের পরিমাণ, বরফ যেহেতু গলছে তার মানে কি ওর আগের যে ভরটা ছিল ওই ভর থেকে কমে গেছে। তাহলে কমে গেছে মানে কত থাকলো? কত? 92.5। আচ্ছা, এখন কতটুকু তোমার হচ্ছে আবার এই পানির সাথে যুক্ত হয়েছে? তাহলে যোগ করো, পানির সাথে 250 ছিল, 250 এবং কি যোগ করছে কত? 27.5। তাহলে এটা হলো এই অবস্থা, ঠিক আছে। এরপর হচ্ছে বলছে যে রাজশাহী বোর্ড 2019 তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ নির্ণয় করতে বলছে। তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এখন গৃহীত তাপের পরিমাণ এগুলা দেওয়া আছে এখানে, কিউ ইকুয়াল এম এস ডেল টি, ঠিক আছে। তো এইখান থেকে উপরে ইনফরমেশন দেওয়া আছে, এখানে উপরে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখন আমরা কী করব? আমরা জানি হচ্ছে কিউ ইকুয়াল এম এস ডেল টি, এম এর মান দেওয়া আছে কত? 250 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 250 গ্রাম দেওয়া আছে, এই 250 গ্রাম থেকে যদি হচ্ছে তোমার কেজিতে করো, তাহলে কনভার্ট করো, তাহলে এত হবে। তার পরবর্তীতে তোমার হচ্ছে কত? তাপমাত্রার পার্থক্য 110 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই যে 110 থেকে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, হইল। এরপরেরটা হচ্ছে তোমার আমরা কি বলে মান বসায় হচ্ছে পরিমাণটা বের করছে। এখানে কাজ শেষ, আর গেছে। আচ্ছা, এটা কি বলছিল? এরপরে বলছিল যে তাপ শক্তির অপচয় না হলে উত্তপ্ত তামার গোলকটি উদ্দীপকের রিংয়ে প্রবেশ করানো যাবে কিনা। আমি এর আগের বার হয়তো বলছিলাম যে কোনো রিংয়ে প্রবেশ করাইতে গেলে বা কোনো রিংয়ে যদি আমরা হচ্ছে কি বলে কোনো একটা বস্তুকে যদি হচ্ছে ঢুকাইতে চাই, তাহলে হচ্ছে রিংয়ের ব্যাস বা ব্যাসার্ধ বের করতে হবে, এবং যে বস্তু তোমার হচ্ছে করা যায়, মানে যেই বস্তু ওরা দিবে ওই বস্তুর তোমার হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে। তো এখন জিনিসটা হচ্ছে এরকম যে যদি তোমার হচ্ছে ধরে নাও যে এটা হচ্ছে রিংটা, এই রিংয়ের যদি তোমার ব্যাসার্ধ হয় তোমার
10 সাপোজ যদি 10 হয় এবং যে বস্তুটা দিবে ওই বস্তুর ব্যাসার্ধ যদি তোমার 9 হয়, তাহলে এটা যদি ব্যাসার্ধ 9 হয় তাহলে এটা এখানে কী করা যাবে, প্রবেশ করানো যাবে। আবার এটা তোমার 10, এটা যদি আবার 11 হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা বড় হয়েছে। বড় মানে কি, এই জিনিসটা আর এখানে ঢোকানো যাবে না, মানে রিংটাতে প্রবেশ করানো যাবে না। তাহলে আমাদের নির্ভর করতেছে কিসের উপর, আমার নির্ভর করতেছে আমার হচ্ছে কী বলে ব্যাস বা ব্যাসার্ধের উপর। তাহলে এখন ব্যাস বের করতে গেলে, গোলকের ব্যাস বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আছে, গোলকের ব্যাস বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গোলকের আয়তন। মানে আমাদের হচ্ছে এখানে আয়তন কি দেওয়া আছে, দেখো এই যে আয়তন দেওয়া আছে, উত্তপ্ত করায় বলছে তামার গোলকের তাপমাত্রার তামার গোলককে উত্তপ্ত করায় এর আয়তন এত হলো। তাই কার আয়তন দেওয়া আছে, এটা হচ্ছে গোলকের আয়তন দেওয়া আছে। আমরা গোলকের আয়তনের সূত্র কি জানি, আমরা গোলকের আয়তনের সূত্র জানি 4/3 পাই আর কি ইকুয়াল 32। এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিলাম, এই যে আর এর মান বের করছি, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে, তুমি যদি আর শুধুমাত্র আর দিয়ে রাখো দাও, মানে হচ্ছে ব্যাসার্ধ বের করো তাও হবে, ওরা আর কি ব্যাস বের করে নিচ্ছে। তাহলে আর ইকুয়াল কত হবে, আর ইকুয়াল যদি আমরা আরকে মানে ব্যাসার্ধকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে ওটা ব্যাস হয়, তাহলে ব্যাস বের করছে। এবার তোমার হচ্ছে কি, এবার রিংটা কেমন ছিল বলছে, আমরা রিং মূলত আমরা জানি কি যে রিং হচ্ছে গোল, রিং গোল হয়, তাহলে গোল হয়ে কি গোলাকার বা গোল, ঠিক আছে। তাহলে কি একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি পাই স্কয়ার। তাহলে এই পাই স্কয়ার ইকুয়াল কত, এটা দেওয়া আছে, এটা কি পাই স্কয়ার ইকুয়াল 11.34, 11.34, এই যে বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 11.34। এখন এখানে হচ্ছে ওই ব্যাসার্ধ কি বলে ক্ষেত্রফল থেকে আমরা হচ্ছে আর এর মানটা বের করলাম। এখন আরকে আবার কি করলাম, মানে ব্যাসার্ধকে আবার কি করলাম 2 দ্বারা গুণ করলাম। এরা এখানে বড় হাতের আর ধরছে, তুমি তাহলে ছোটো হাতের আর ধরতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে আর কি বোঝানোর জন্য যে এটা হচ্ছে তোমার রিংয়ের আর ওটা হচ্ছে তোমার কি, ওটা হচ্ছে গোলকের, যার কারণে হচ্ছে এখানে তোমার দেখো এইটা রিংটা হচ্ছে তোমার 3.78 আর গোলকটা হচ্ছে তোমার কত 3.98। মানে কি গোলকটা বড় আর রিংটা কি ছোট, তার মানে কি প্রবেশ করানো যাবে না, ঠিক আছে। এইবার কুমিল্লা বোর্ড 2019, তাহলে কুমিল্লা বোর্ড 2019-এ বলছে দেখো যে পি একটা মান দেওয়া আছে এবং কিউ একটা মান দেওয়া আছে। তাহলে পি একটা মান দেওয়া আছে এবং কি পি একটা মান দেওয়া আছে এবং কিউ একটা মান দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে প্রশ্নে বলছে কি দৃশ্যকল্প 1-এ পি ও কিউ বস্তু দুটিকে তাপীয় সংস্পর্শে রাখা হলে কী পরিমাণ তাপের আদান প্রদান ঘটবে। তাকে তাপীয় সংস্পর্শে রাখা হলে কী পরিমাণ তাপের আদান প্রদান ঘটবে। তো তাপের আদান প্রদান ঘটবে মানে কি আমাদের কী বের করতে হবে, আমাদের ক্যালোরিমিতি বের করতে হবে। তাই ক্যালোরিমিতি বের করতে গেলে আমাদের সূত্র জানি কি, পি বস্তুর জন্য পি বস্তু কি, পি বস্তু হচ্ছে আমার কি 68 ডিগ্রি ফারেনহাইট আছে। তাহলে এই ফারেনহাইট থেকে আমরা যদি হচ্ছে তোমার সেলসিয়াসে করি, তাহলে দেখো ফারেনহাইট থেকে আমরা যদি সেলসিয়াসে করি কত আসলো 20 ডিগ্রি সেলসিয়াস, এবং তোমার কিউ বস্তুর যে এটা আসে সেটা হচ্ছে 48, মানে কিউ বস্তু তাপমাত্রা কি বেশি, এটা এমনিতে বোঝা যাচ্ছে কিউ বস্তু তাপমাত্রা বেশি এবং পি বস্তু তাপমাত্রা কম, যার কারণে এটা তাপ বর্জন করবে আর এটা তাপ কী করবে গ্রহণ করবে বা গৃহীত তাপ। এটা গৃহীত তাপ উপরেরটা আর নিচেরটা হচ্ছে তোমার কি বর্জিত তাপ। তাহলে এখন পি বস্তুর ক্ষেত্রে এখানে বলে দিছে যে পি বস্তুর ক্ষেত্রে গৃহীত তাপ বলছে না। তাহলে এখন আমরা সূত্র কি জানি, কিউ ইকুয়াল এমএস θ2 - θ1 তুমি বলতে পারো, বা বলতে পারো হচ্ছে শুধুমাত্র থিটা, মানে চূড়ান্ত তাপমাত্রার আমাদের বের করতে হবে। চূড়ান্ত তাপমাত্রা তুমি যদি বের করতে পারো তাহলে কতটুকু তাপ আদান প্রদান হয়েছে ওইটা আমাদের বের করা যাবে, ঠিক আছে। তাহলে এখন কিউইকাল এম এর মান কত, এম এর মান দেওয়া আছে এখানে 100 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এম এর মান 100 গ্রাম দেওয়া আছে, ভালো কথা। এরপর ওখান থেকে আমরা হচ্ছে কত এস এর মান ওখানেও দেওয়া আছে 600, তারপর থিটা তো থিটাই, এবার হচ্ছে কত মাইনাস θ1 কত তো আছে 20, ঠিক আছে। θ1 হচ্ছে কত 20 কোথায় পাইলাম, এখানে কি 20 আছে না, এটা কি, এটা হচ্ছে ফারেনহাইটের মান, আর এটা কত, এটা হচ্ছে তোমার সেলসিয়াসের মান, মানে সেলসিয়াসে বের করে নিছে আর কি, এই যে এখানে বের করে নিছে। এরপর কিউ বস্তুর সেমভাবে আমরা বের করব,
কিউ টু ইকুয়াল হচ্ছে তোমার কত এম এস ডেল থিটা টু মাইনাস থিটা, ঠিক আছে। এইখান থেকে তোমার হচ্ছে কত থিটা টুর মানটা যে আছে ওই মানটা বের করলাম, মানটা বসাই দিলাম 48.8 মানে 48.89 কত বের করছিলাম এখানে বের করছি, কী বলি সেলসিয়াসে বের করছি, তাহলে সেলসিয়াস বের করলে এখানে আছে বের করলে এটা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণ দিলাম, কেন দিলাম, এখন কি করব, এখন গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে। এই মূলনীতি থেকে আমরা এখন প্রমাণ করব যে দেওয়া আছে এখান থেকে ক্যালকুলেশন করে সুন্দর করে আমরা সমান করে এখান থেকে থিটার মানটা বের করবো। তো থিটার মানটা বের করলে আমাদের থিটার মানটা কী হলো, একটা চূড়ান্ত তাপমাত্রা বের হলো। তাহলে চূড়ান্ত তাপমাত্রা যদি বের হয় এইটা এখন কতটুকু, মানে এই মানটা থিটার মানটা যে মানটা এখানে আমরা ধরছিলাম, শুধুমাত্র ধরছিলাম, আমরা জানি না যে চূড়ান্ত তাপমাত্রা হবে কত হবে, মানে কততে পৌঁছাবে ওটা আমরা জানি না, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এখানে বসাই দিয়ে হচ্ছে তোমার মানটা বের করছি। একটা মান বের হয়েছে পি এর মান, একটা বের হয়েছে কিউ এর মান। বলছে দৃশ্যকল্প 1-এ পি ও কিউ বস্তু দুটিকে তাপীয় সংস্পর্শে রাখা হলে এত তাপের আদান প্রদান কী ঘটবে। এবার বলছে দৃশ্যকল্প 2-এ কী ছিল, দৃশ্যকল্প 2-এ ছিল দশম শ্রেণীর একজন ছাত্র -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 খণ্ড বরফকে হাত ধরে চেপে দিয়ে ছেড়ে দিলে তা জোড়া লেগে যায়। কিন্তু -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বরফ খণ্ড তাপমাত্রায় দুই খণ্ড বরফকে একইভাবে চেপে ছেড়ে দিলে জোড়া লাগবে না। এখন কথা হচ্ছে যে জিনিসটা এখন যে বরফ কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়, ঠিক আছে। তো বরফ এখন ওইটাকে আমরা যদি হচ্ছে তাপ কমাই নিয়ে বরফ দুইটাকে হচ্ছে চাপ দিলে ওইটা হচ্ছে গলতে শুরু করে বরফটা -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হচ্ছে চাপ দাও তাহলে ওটা গলতে শুরু করবে। এখন সাপোজ ধরে নাও যে এখানে একটা বরফ আছে, এখানে একটা বরফ আছে, দুইটাকে চাপ দিয়ে ধরছো, তাহলে চাপ দিয়ে ধরলে এটা গলা শুরু করবে, মানে পানি আকারে গলা শুরু করলে হঠাৎ করে তুমি যখন ছাড়ে দাও, ঠিক আছে, ছাড়ে দিলে ওই জিনিসটা আবার সাথে সাথে মানে বরফে -1 ছিল ডিরেক্ট চলে যাবে 0-তে। 0 ডিগ্রিতে যদি চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে না, তাহলে এটা একটা ঝালাইয়ের মতো কাজ হয়ে যাবে, তাহলে এটা জল লাগবে, এটা বের হবে। এরপর যদি তুমি আবার ওই দুইটাই তুমি যদি হচ্ছে মানে ধরো যে -2 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি চেপে ধরো, চেপে ধরে কি হবে, চেপে ধরলে -2 ডিগ্রি সেলসিয়াস যদি চেপে ধরো তাহলে এটা গলবে না, ঠিক আছে। আর যদি না গলে, এখানে যদি না গলে তাহলে কি পানি জমবে না, তাহলে পানি যদি না জমে তাহলে এটা কি পরবর্তীতে হচ্ছে তোমার ঝালাই করা বা হচ্ছে একদম জল লাগানোর কাজ করবে এই এখন বলছে প্রশ্ন বলছে যে তাপমাত্রায় ইস্পাতের পাতের দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে, 38 সেলসিয়াস তাপমাত্রায়। প্রথমে আদি দেওয়া আছে কত, আদি তাপমাত্রা দেওয়া আছে 30, এখন কত এখন বলছে কত 38, ঠিক আছে। তাহলে এটা আদি তাপমাত্রা, এটা হচ্ছে পরবর্তী তাপমাত্রা, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, পরবর্তী দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এবং ইস্পাতের আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে, আমার দেওয়া আছে দৈর্ঘ্য মানে কি এল, আমার এইখানে দরকার ছিল আমার আলফার মান দরকার ছিল, ঠিক আছে, মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ দরকার ছিল, কিন্তু দিছে কি আমার দিছে হচ্ছে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগের মানটা দেওয়া আছে, লাগবে আমার হচ্ছে এইটা আলফার মান লাগবে, কারণ কি এখানে এল এর মান দেওয়া আছে, কিছু মান দেওয়া আছে এল এর মান, যার কারণে হচ্ছে এখানে একটু সমস্যার সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যেহেতু গামার মান দিছে আমাদের বের করে নিতে হবে যে গামা ইকুয়াল 3 আলফা, এখান থেকে আলফা মানটা বের করে নিলাম, আলফা মান বের হলো, এখন আমাদের সূত্র হলো আলফা ইকুয়াল হচ্ছে কত L2 - L1, তো ওখান থেকে ক্যালকুলেশন করে L2 বের করতে হবে, মানে পরবর্তী দৈর্ঘ্য, এটা তোমার আদি দৈর্ঘ্য, এটা আদি দৈর্ঘ্য, আর পরবর্তী দৈর্ঘ্য কি বের করতে হবে। এখন দেখো আলফার মানও আছে, ঠিক আছে, আলফার মানও আছে, তোমার হচ্ছে কত L1 এর মান আছে, এখন কি T2 - T1 এর মান আছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, ইনফরমেশন দেওয়া আছে এখানে উপরে উদ্দীপকে দেওয়া আছে, ওখান থেকে আমরা মানটা বসাই আমাদের L2 মানটা বের করতে 140.9 আসছে, ঠিক আছে। এটা হচ্ছে এবার বলছে তাপ প্রয়োগে ABC প্রসারণ ভিন্ন হয় বিশ্লেষণ করতে বলছে। এই জিনিসটা পুরোটাই তোমার হচ্ছে যে কণার গতিতত্ত্ব সমূহ যে রসায়নের যে একটা অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়, ওইখানে তোমার হচ্ছে এটা সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তুমি এটা যদি পড়ো এমনিতে পড়লে বুঝতে পারবে। 14 নম্বর
1 নং তারের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? কি পরিমাণ তাপ, তার মানে কি কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা সূত্র। দেখো কিউ ইকুয়াল এমএস ডেল টি, ঠিক আছে, ডেল টি সূত্র, মানে এম এর মান ধরে দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, আর টি টু মাইনাস টি মানে কত 10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তন। এখন এটা হইল 8 জুল কত বসাইছি উত্তর। এখন বলছে কি যে প্রথম তারের ক্ষেত্রে কি বলছে, এখন প্রথম তারের ক্ষেত্রে প্রথম তার উভয় তারের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণ সমান হবে কি? এইখানেও আমার হচ্ছে 20 ডিগ্রি বৃদ্ধি করতে হবে, এখানে কি করতে হবে 20 ডিগ্রি বৃদ্ধি করলে আমার কতটুকু দৈর্ঘ্য প্রসারণ সমান হবে কি না, এখানে দৈর্ঘ্য প্রসারণ মানে কি ডেল এল দুই জায়গায় বের করতে হবে, এটা তো বের করতে হবে, এটা তো কি করতে হবে বের করতে হবে। এখন আমাদের সূত্র দেখো যে আমরা উদ্দীপক থেকে পাইছিলাম আমার ক্ষেত্র প্রসারণ সব বিটা ইকুয়াল হচ্ছে 33.4 × 10⁻⁶ দেওয়া আছে। এখন আমাদের কি লাগে, আমাদের হচ্ছে এখন যদি কি বলে প্রশ্ন কি বলছিল যে বৃদ্ধি করে দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করতে হবে, তাহলে দৈর্ঘ্য প্রসারণের সূত্র হচ্ছে তোমার আলফা ইকুয়াল ডেল এল। এখন আমার মান দেওয়া আছে কার, আমার মান দেওয়া আছে বিটার, আমাকে লাগবে আলফা, তাহলে আলফা কি করে নিছি বের করে নিছি, বিটা ইকুয়াল টু আলফা, এখান থেকে আলফা মানটা বের করে নিছি, ওই আলফা মানটা এখানে কি করছি বসাইছি, বসাই হচ্ছে ডেল এলটা এখানে নিয়ে আসলাম, এটা গুণ করে দিলাম, গুণ করলে এটা একটা আসলো, এটা হচ্ছে প্রথম তারের উত্তর ডেল এল, আর এটা দ্বিতীয় তারের উত্তর ডেল ডেল, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশন এখানে দেখাইছি, ঠিক আছে। আচ্ছা এখন 15 ডিগ্রি সেলসিয়াস যে 15 নম্বর, শীতকালে তামার কতটুকু তাপ শক্তি বর্জন করবে, তাপ শক্তি বর্জন করবে, তাপ শক্তি বর্জন এমএস কি ডেল টি সূত্র বসাইছি, কাজ শেষ। এর মধ্যে শীতকালে উক্ত তারটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এটা বের করতে বলছে। শীতকালে এখন এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এটা একটা থেকে আরেকটা দূরত্ব কত 50 মিটার, এটা 50 মিটার বলছে, ঠিক আছে। এখন কি কাল শীতকাল, শীতকাল জিনিসটা আমরা এমনিতে জানি যে হচ্ছে টার্বো কি হয়েছে টান টান হয়ে যায়, এখন ওটা ছিঁড়ে যাবে কিনা ওটা নিয়ে এইটা হচ্ছে তোমার কি বলে তারের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য। এখন এই তারের দৈর্ঘ্যটা আছে আদি দৈর্ঘ্য তারের, এখন পরবর্তীতে আমি যদি ওটা এখন 5 ডিগ্রি যদি কমাই নিয়ে আসি, তার মানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে যদি হচ্ছে আমরা কমাই নিয়ে আসি 5 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এই তাপটা এই 50.0 কত 3 যদি হচ্ছে এটা আমরা যদি কমাই নিয়ে আসি, এটা যদি আদি তাপমাত্রা ধরো যে কি বলে আগে ছিল তোমার 50 আর এখানে আছে কত 50 তাপমাত্রা, এইখানে হচ্ছে তাপটা যদি থাকতো হচ্ছে তোমার কত 50 দেওয়া আছে কত একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব দেওয়া আছে 50 মিটার, এখন আমি বের করছি উত্তর হচ্ছে 49, তার মানে কি এই এই তারটা এখান থেকে আর কি টানাটানি লাগিয়ে দেবে না, টানাটানি লাগিয়ে দিলে একদম ছিঁড়ে যাবে না, ছিঁড়ে যাবে, এটাই কথা যে আমরা এখন এখন তারটা আমাদের পরবর্তী দৈর্ঘ্যটা বের করতে হবে, এটা তো আদি দৈর্ঘ্য দেওয়া আছে, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসলে ওটা কি মানে কতটুকু হবে বা কমে আসবে না দৈর্ঘ্যটা বাড়বে, ওইটা আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে আলফা ইকুয়াল L2 - L1 ডিভাইড বাই কত L1 ইনটু এটা, ঠিক আছে। L2 মানটা L2 মানে কি পরবর্তী দৈর্ঘ্য, L2 মানটা আমরা কি করছি বের করে নিচ্ছি 50.01, তাহলে আমার তার দূরত্ব খুঁটি এক খুঁটি হতে আরেক খুঁটির দূরত্ব হচ্ছে 50, আর তারও আমরা পাইলাম 50.1, তার মানে কি তার ছিড়বে না, কাজ শেষ, ঠিক আছে। এবার 16 নম্বরে বলছে একটি তামার পাত্রে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম পানি আছে, এখন 500 গ্রাম পানি আছে, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে গেলে এই যে বলছে তামার পাত্র 90 ডিগ্রি, ঠিক আছে, তামার পাত্র যদি থাকে তাহলে তামার পাত্র যদি 90 হয় তার মানে কি পানিটাও তোমার 90 হবে, ভালো কথা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম ভরে 100 মিলিলিটার ব্যাসের একটি নিরেট গোলক, তার মানে কি একটা গোলক দেওয়া আছে, গোলকটা কত 30, তার মানে হচ্ছে এখানে পানিটা তাপটা বর্জন করবে আর তোমার কি গোলকটা হচ্ছে তাপটা কি করবে গ্রহণ করবে।
এখন এখানে দেখো চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে, চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে বলছে এখানে আমি কি বললাম যে পানিটা যেহেতু তাপমাত্রা বেশি আছে মানে কিটা বর্জন করবে, তাহলে পানি তাপমাত্রা বর্জন করবে। এখন বলছে 0.4 কেজি তাপের তাপমাত্রা 90 ডিগ্রি থেকে থিটা ডিগ্রিতে নিয়ে আসতে এত, মানে আসছে কি বর্জিত তাপ। পানিটা কি করলো, পাত্রটা কি করলো, তাপটা বর্জন করে দিল। তাহলে বর্জন করার পরে এমএস কি ডেল থিটা। এখন তো এমএস এম এর মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এস এর মান কি দেওয়া আছে, তাহলে এম এর মান দেওয়া আছে এবং কি এস এর মানও দেওয়া আছে। এখন 90 ডিগ্রি সেলসিয়াস 90 কত ছিল, 90 ছিল বর্জিত তাপ। এখানে থিটা মানটা থাকলো, মানে চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে। আমরা তো জানি না যে চূড়ান্ত তাপমাত্রা কত। এরপর হচ্ছে তোমার পানিটাও সেম বিষয়, পানি আমাদের যা যা আছে ওটা কি করলাম, বের করলাম। ঠিক আছে, পানির ভর দেওয়া আছে উপরে, পানি হচ্ছে তোমার কি আপেক্ষিক দেওয়া আছে। ঠিক আছে, এখন এর মান দেওয়া আছে 90 মাইনাস কত, ঠিক আছে, এখন দিকে থেকে কত 2100 90 মাইনাস কত। এবার হচ্ছে গৃহীত তাপ, কেন গৃহীত, কে গ্রহণ করবে, যার তাপমাত্রা কম আছে সে কি করবে, গ্রহণ করবে। তাহলে গ্রহণ করলে আমরা এখান থেকে কত এমএস দিয়ে থিটা হিসেবে গোলকের যে পরিমাণটা ওইটা বের করব। বের করার পর এখন গৃহীত তাপ কত, বর্জিত তাপ, তাহলে গৃহীত তাপ Q3 আর কত বর্জিত তাপ হচ্ছে তোমার Q1 Q2। ঠিক আছে, মানে বর্জিত তাপ কে ছিল, হচ্ছে তোমার এই যে তামারটা পাত্রটা আর কি পানিটা। ঠিক আছে, তাহলে পানি বসাইছি। এখন কত গৃহীত তাপ কে ছিল, তোমার হচ্ছে শুধুমাত্র গোলকটা ছিল, মানে গ্রহণ করছে একাই। তাহলে এখান থেকে আমরা কি করব, থিটা মান বের করলাম, এটাই হচ্ছে কত, এটাই হচ্ছে আমার চূড়ান্ত কি, এই যে ক্যালকুলেশন করছে। ঠিক আছে, ক্যালকুলেশন করছে এখন কি থিটা মানটা বের করছে। আচ্ছা, এবার হচ্ছে বলছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা গোলকটির ব্যাসের রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে। তাহলে ওই ব্যাসের রিং এর মধ্যে প্রবেশ করাতে চাই আমাদের কি করতে হবে, ব্যাস বের করতে হবে বা হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা এখানে বলছে মান দেওয়া আছে, তাহলে আমাদের আগে কি করতে হবে, মিশ্রণের তাপমাত্রার গোলকটি, তাহলে রিং এর ব্যাস দেওয়া আছে, এখানে কত ব্যাস দেওয়া আছে রিং এর, তাহলে রিং এর ব্যাস দেওয়া আছে, আমাদের কিসের ব্যাস বের করতে হবে, আমাদের হচ্ছে গোলকের ব্যাস বের করতে হবে। তাহলে গোলকের ব্যাস যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, চূড়ান্ত তাপমাত্রা এখানে বলে দিয়েছে চূড়ান্ত তাপমাত্রায় গোলকটি, তাহলে পরবর্তীতে তখন আগে থেকে নিলে কিন্তু হবে না। ঠিক আছে, চূড়ান্ত তাপমাত্রা আমাদের বের করতে হবে। তাহলে গোলকটির চূড়ান্ত ব্যাস R2 হলে 4/3 পাই আর কি কিউব। এখন আমরা হচ্ছে যে ভি কল আমরা কি জানি, পরবর্তীতে চূড়ান্ত তাপমাত্রায় আমাদের আয়তন বের করছি। আয়তনটা কোথায় পাইলাম, গামা ইকুয়াল জানি হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইনটু T2 মাইনাস T1। এইখান থেকে আমরা কি করলাম, চূড়ান্ত তাপমাত্রায় চূড়ান্ত আয়তন বের করলাম। ঠিক আছে, এখন গামার মান কই পেয়েছি, গামার মান কি এখানে দেওয়া আছে, গামার মান কিন্তু দেওয়া নেই। যেহেতু গামার মান দেওয়া নেই সেহেতু হচ্ছে গামার মানটা কি করতে হবে, বের করে নিতে হবে। আমরা জানি গামা ইকুয়াল হচ্ছে তোমার 3 আলফা মান কিন্তু 1 দেওয়া আছে। তাহলে আলফার মান দেওয়া আছে এবং এখানে কোনো ধরনের V1 এর মান নাই, আছে দেখো তো কোন ধরনের V1 এর মান আছে নাই। V1 এর মান মানে কি, V1 এর মানটা বের করতে হবে, কার V1, নিরেট গোলকের আদি আয়তন থেকে আমাদের V1 এর মানটা বের করব। মানে শুরুর দিকে ওর আয়তন কত ছিল এটাও দেওয়া ছিল না, ওই জন্য আমরা কিন্তু কি দেওয়া ছিল, ওর ব্যাসার্ধ শুধুমাত্র দেওয়া ছিল, এই যে ব্যাসের বলছে 100 মিলিমিটার ব্যাস। তাহলে 100 মিলিমিটার ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ করছি, ব্যাসার্ধ করে আমরা 4/3 পাই আর কিউব করে আমরা হচ্ছে আদি আয়তন বের করছি। আদি আয়তন থেকে আমরা কি চূড়ান্ত আয়তন বের করলাম। ঠিক আছে, এখন চূড়ান্ত আয়তনটা বের করলাম, চূড়ান্ত আয়তনটা আমরা এখানে বসাই আমরা আর এর মানটা বের করলাম। আর এর মানকে এখন কি করলাম, ব্যাস দ্বারা গুণ করলাম,
ব্যাস মানে কি, মানে ব্যাসার্ধকে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে এটা কি হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে এখন কত হলো, 101.08 মিলিমিটার দেওয়া আছে। এখন আমার রিং এর ব্যাস হচ্ছে তোমার কত, রিং এর ব্যাস হচ্ছে 100.5, আর এটা বের হচ্ছে কত, 101 দশমিক হচ্ছে তোমার মানে বেশি। তার মানে কি, তার মানে হচ্ছে এটা গোলকটির মধ্যে প্রবেশ করানো যাবে না, কারণ কি রিংটা হচ্ছে ছোট, গোলকটা হচ্ছে কি বড়, যার কারণে হচ্ছে রিংটা ওই মানে রিং এর ভিতরে গোলকটি কি করানো যাবে, প্রবেশ করানো যাবে। এরপর তোমার হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 বলছে উদ্দীপকের তাপমাত্রা বৃদ্ধিতে ইস্পাত খণ্ডের আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে বলছে। উদ্দীপকের তাপমাত্রা বৃদ্ধিতে ইস্পাত খণ্ডের আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে বলছে। এখন আয়তন প্রসারণ যদি নির্ণয় করতে বলে, আয়তন প্রসারণ মানে কি, v2 - v1, তাহলে v2 - v1 এটা বের করতে হবে। তাহলে v2 - v1 আমাদের হচ্ছে দেখতে হবে যে আলফা মান কি দেওয়া আছে, কি বলে গামার মান কি দেওয়া আছে, তাহলে গামার মান যদি দেওয়া থাকে, তাহলে গামার মান কিন্তু দেওয়া নেই, এখানে কোনো ধরনের গামার মান দেওয়া নেই। গামা মানে আয়তন প্রসারণ সহগ, তাহলে এটা দেওয়া আছে কি তোমার হচ্ছে ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। তাহলে আমরা বের করে নিলাম গামা ইকুয়াল কত, গামা ইকুয়াল হচ্ছে আমার 3 আলফা, বের করে নিছি। ঠিক আছে, এবার তাহলে বের করে নিলাম, বের করে নেওয়ার পর কত হয়, তাহলে গামা ইকুয়াল কত হলো 3 আলফা, এখান থেকে বের করে গামা মানটা বের করলাম, গামা মান বের করে এখানে হচ্ছে v2 - v1 এই মানটা বের করলাম। আর v1 এর মান কত উপরে দেওয়া আছে, যে 900 সেন্টিমিটার কিউব, এটা কি v1 এর মান। ঠিক আছে, এবার ঘরে বলছে ইস্পাত খণ্ডের তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ 30 ডিগ্রি তাপমাত্রায় এত মানে 0.5 কেজি ভরের বরফকে সম্পূর্ণ গলানো সম্ভব হবে। বরফকে গলানো সম্ভব হবে কিনা এটা এখন নির্ভর করবে একটা বিষয়ের উপর। এখানে হচ্ছে মানে দুইটারে ইস্পাত খণ্ডে তোমার হচ্ছে মানে তাপ কি পরিমাণ তাপ আছে ওটা বের করতে হবে, এবং বরফ গলনের যে হচ্ছে বরফ গলন মানে গলতে যে শক্তিটা লাগবে ওইটা আমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে যে বরফ গলনের জন্য আমার তাপ বের করছে ওরা কত, কিউবিক্যাল ml, কিউবিক্যাল ml, m এর মান দেওয়া আছে, বরফের ভর দেওয়া আছে। ঠিক আছে, বরফের ভর দেওয়া আছে, আর l এর মানও কি করতেছে, সুপ্ত তাপ, এটাও কি দেওয়া আছে উপরে উদ্দীপকে দেওয়া আছে। ঠিক আছে, এখন সুপ্ত তাপ দেওয়া আছে, ভালো কথা। তারপর এখানে হচ্ছে আমরা এই কি বললাম, বরফের হচ্ছে Q2 = ml, m এর মানটা দিছি, l এর মানটা কি বললাম বসাই দিই, বসাই দেওয়ার পর আসছে কত 1,67,000 আসছে, মানে এতটা তাপ শক্তি লাগবে, এতটা কি লাগবে তাপ শক্তি লাগবে, মানে এখানে 1,67,000 লাগবে বরফটা গলাইতে। এখন দেখি যে ইস্পাতের ওরকম ক্ষমতা আছে কিনা, যে ইস্পাতটা ওরকম তোমার হচ্ছে শক্তি আছে কিনা এখানে গলানোর মতো। এখন দেখি Q = ms del theta, এর কি মানে ইস্পাতের যে হচ্ছে তোমার তাপের পরিমাণ 96,000, এখন এর হচ্ছে তোমার 96,000 আর এর হচ্ছে কত 1,60,000, মানে এর ধারের কাছে যেতে পারে, মানে বরফ গলাইতে গেলে এর যতটুকু শক্তি থাকার দরকার ছিল এই শক্তি তার নাই। ঠিক আছে, ধরে নাও যে এর হচ্ছে তোমার এর শক্তি লাগবে সাপোজ 10, আর তুমি শক্তি দিচ্ছ হচ্ছে 4, হবে হবে না, তাই সম্ভব না, বলছে বরফ গলানো কি না সম্ভব। আচ্ছা, এখন বাকি এগুলা সবগুলো তো একই। ঠিক আছে, এই পর্যন্ত।